নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের প্রিয় অনুষ্ঠান ডক্টরস ডায়ালগে 126তম লাইভে। আজকের পর্বে আমি পিয়ালি দে বিশ্বাস আপনাদের সঙ্গে আছি একটা খুবই গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল বিষয় নিয়ে। আমাদের আজকের যেটা বিষয়, 6 মাস পর্যন্ত শুধুই মায়ের বুকের দুধ। একটি নবজাতকের জীবনের প্রথম 6 মাস তার ভবিষ্যৎ, স্বাস্থ্য, মেধা এবং রোগ প্রতিরোধ ক্ষমতার ভিত্তি তৈরি করে। আর এই সময় শিশুর জন্য সবচেয়ে নিরাপদ, প্রাকৃতিক এবং সম্পূর্ণ খাবার হলো মায়ের বুকের দুধ। আর আজকের আমাদের যে অনুষ্ঠানটা সেটা কিন্তু এইটা নিয়েই আলোচনা। নবজাতকের জীবনের প্রথম 6 মাস যেটা বললাম যে খুবই গুরুত্বপূর্ণ, সেই সময় শুধুই মায়ের বুকের দুধ কেন, সেটা আজকে আমরা আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমেই জানবো। আজকে আমরা যে বিষয়গুলো আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হবে সেটা হলো এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং বলতে ঠিক কি বোঝায়, কেন 6 মাস পর্যন্ত শুধু মায়ের দুধই যথেষ্ট, বা এর উপকারিতা এবং মায়েদের জন্য প্রয়োজনীয় কিছু পরামর্শ। এবং এই গুরুত্বপূর্ণ আলোচনার জন্য আমাদের সঙ্গে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর স্বাতী প্রামাণিক। উনি মানে প্রখ্যাত ডাক্তার তো অবশ্যই, তার সঙ্গে উনি খুবই গুরুত্বপূর্ণ কতগুলি কাজ করেন। আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডেপুটি CMO-H3 উনি ডক্টর স্বাতী প্রামাণিক। ম্যাডাম, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আর সেই সঙ্গে আপনাকে ধন্যবাদও, কারণ এত গুরুত্বপূর্ণ কাজ সামলে আবার এত ব্যস্ততা সামলেও আপনি আমাদের এরকম একটা অনুষ্ঠানে, যেখানে সচেতনতা প্রসারের জন্য, যে স্বাস্থ্যের সচেতনতা প্রসারের জন্য যে অনুষ্ঠানটা, সেটার জন্য আপনি উপস্থিত হয়েছেন। এর জন্য আপনাকে থ্যাংক ইউ। ধন্যবাদ পিয়ালি। আমার প্রথম যেটা প্রশ্ন, সেটা মানে স্বাভাবিকভাবেই আসবে, যেটা যে আমরা এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং এর কথা বলছি। এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং ঠিক কি? এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং বলতে আমরা বুঝি শিশু জন্ম থেকে একদম জন্মলগ্ন থেকে শুরু থেকেই প্রথম 6 মাস পর্যন্ত শুধুমাত্র মায়ের বুকের দুধ খাবে। তাছাড়া বাইরে থেকে কোনো জল, মুখের কথা ভালো হওয়ার জন্য, মিষ্টি হওয়ার জন্য মধু, ফর্মুলা দুধ, যে বুকের দুধ কম হচ্ছে ফর্মুলা দুধ, এর কোনোটারই প্রয়োজন নেই। শুধুমাত্র মায়ের দুধ, এটাই এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং। আচ্ছা, এই যে আমরা বলছি বারবার করে যে শিশুর জন্ম থেকে 6 মাস পর্যন্ত খাবার হিসেবে শুধুই মায়ের বুকের দুধ যথেষ্ট, এটা ঠিক কেন বলা হয় যদি একটু আমাদের বুঝিয়ে বলেন? একমাত্র সত্যি তাই, যে একমাত্র মায়ের বুকের দুধটাই 6 মাস পর্যন্ত যথেষ্ট। আমরা যদি আমাদের মর্টালিটি রেট গুলো দেখি, আন্ডার 5 মানে 5 বছরের নিচে শিশুর যদি এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং হয়, মানে 6 মাস পর্যন্ত যদি শুধুমাত্র বুকের দুধ সেই বাচ্চা খায়, তাহলে 13% রিডাকশন ইন আন্ডার 5 মর্টালিটি আমরা দেখতে পাই। সুতরাং আমাদের স্ট্যাটিস্টিক্স বলে দিচ্ছে যে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং এর উপকারিতা। মায়ের দুধ হচ্ছে বাচ্চার জন্য কমপ্লিট ফুড, পরিপূর্ণ একটা আহার। এই পরিপূর্ণ আহারে সমস্ত পুষ্টিগুণ আছে, যেটা স্বাভাবিক বাচ্চার বৃদ্ধি, বিকাশ, এটাই সর্বোত্তম অনুপাতে থাকে, অপটিমাম প্রপোর্শনে রয়েছে, যেটা সহজ পাচ্য, ইজিলি ডাইজেস্টেড হয় এবং অ্যাবজর্বড হয়। তাছাড়া মায়ের দুধে যদি আমরা প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট এইরকম বিচারে যদি আমরা দেখি, তাহলে মায়ের বুকের দুধে ল্যাকটোজ আছে হাই কনসেন্ট্রেশনে, মানে গরুর দুধ বা ফর্মুলা মিল্কের থেকে বেশি আর কি, সেটা 6 থেকে 7 গ্রাম পার ডেসিলিটার থাকে, যেটা হেল্প করে ক্যালসিয়াম অ্যাবজর্পশনে, আমাদের যে ইন্টেস্টিনের গুড ব্যাকটেরিয়া ল্যাক্টোব্যাসিলাই আমরা বলি, সেটার বৃদ্ধিতে সাহায্য করে। তাছাড়া গ্যালাক্টোজ বলে আর একটা কার্বোহাইড্রেট আছে, যেটা গ্যালাক্টোজ সেড্রোসাইডেজ তৈরিতে সাহায্য করে, যেটা আমাদের বাচ্চার বুদ্ধির বিকাশে সাহায্য করে। প্রোটিন কিন্তু গরুর দুধ বা ফর্মুলা মিল্কের থেকে অনেকটাই কম, কারণ নবজাতক শিশুর বা 6 মাস পর্যন্ত বাচ্চার কিডনির উপর ভরসা করে আর কি প্রকৃতি যেভাবে বানিয়েছে, আমাদের মায়ের বুকের দুধে কিন্তু অনেকটাই প্রোটিনের পরিমাণ কম, এবং সেখানে 60% মানে 60% ল্যাকটালবুমিন থাকে এবং গ্লোবিউলিন থাকে, যেটা সহজ পাচ্য।
বাইরের দুধের থেকে বা ফর্মুলা মিল্কের থেকে সেটা সহজ পাচ্ছ। এবং দুটো খুব ভালো অ্যামিনো অ্যাসিড টরিন এবং সিস্টিন থাকে, যেটা নিউরো ট্রান্সমিশন আর নিউরো মডুলেশনে সাহায্য করে, বাচ্চার বুদ্ধির বিকাশ এবং বাচ্চার বৃদ্ধিতে খুব সহায়ক, যেটা কিন্তু কাউ মিল্ক মানে গরুর দুধ বা ফর্মুলা মিল্কে থাকে না। আর আমরা বিজ্ঞাপনের দৌলতে কুফা, পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, ওমেগা 2, 6 এগুলোর সম্বন্ধে আমরা পরিচিত। মায়ের বুকের দুধে কিন্তু প্রচুর পরিমাণে এই কুফা থাকে, যেটা নার্ভের মাইলিনেশন করে, বাচ্চার বুদ্ধির বিকাশে খুব ভালোভাবে সহায়তা করে। আর ওমেগা 2, 6 ফ্যাটি অ্যাসিড আছে, যেটা প্রস্টাগ্ল্যান্ডিন, কোলেস্টেরল ইত্যাদি তৈরিতে সাহায্য করে। ভিটামিন যে পরিমাণে মায়ের বুকের দুধে থাকে সেটা 6 মাস পর্যন্ত বাচ্চার জন্য পর্যাপ্ত। ভিটামিন ডিটা একটু কম পরিমাণে থাকে, 50 ইন্টারন্যাশনাল ইউনিট। ভিটামিন ডি এবং ভিটামিন কে, এই দুটি ছাড়া কিন্তু পর্যাপ্ত পরিমাণে সমস্ত ভিটামিন মায়ের বুকের দুধে আছে। আর জলের কথা যদি বলি, 88% হচ্ছে মায়ের বুকের দুধে জলের পরিমাণ, সুতরাং বাইরে থেকে কোনো রকম জলের প্রয়োজনীয়তা নেই। আর ইমিউনিটির কথা যদি বলি, রোগ প্রতিরোধকের কথা যদি বলি, তাহলে মায়ের বুকের দুধে প্রচুর পরিমাণে প্রোটেক্টিভ ইমিউনোগ্লোবুলিন রয়েছে। তার সঙ্গে যে যে কোষগুলো আমাদের প্রতিরোধ ক্ষমতা দেয় আর কি, ম্যাক্রোফাজ এক্সেট্রা, সেইগুলো প্রচুর পরিমাণে আছে। এবং বাচ্চা যদি এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করে, তাহলে যে বাচ্চা এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করেনি, মানে তার থেকে 14 গুণ কিন্তু এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করেনি এমন বাচ্চারা ডায়রিয়ায় বেশি আক্রান্ত হয় এবং রেসপিরেটরি ইনফেকশনের হার কিন্তু 4 গুণ বেড়ে যায়। মানে এতটাই ভালো মায়ের বুকের দুধ। তাছাড়া তো গ্রোথ ফ্যাক্টর, এনজাইম, হরমোন এগুলো মায়ের দুধের মধ্যে পর্যাপ্ত পরিমাণে আছে। তাছাড়া মায়ের দুধ খেলে অ্যালার্জি হওয়ার সম্ভাবনা কম। বাইরে আমরা দেখি গরুর দুধ বা ফর্মুলা মিল্ক খেলে বাচ্চার অনেক সময় অ্যালার্জি হওয়ার সম্ভাবনা থাকে। আর বুকের দুধ মানেই কিন্তু হায়ার আইকিউ, বুদ্ধাঙ্ক কিন্তু সবসময় বুকের দুধ খাওয়া বাচ্চার, এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করা বাচ্চার বেশি হবে, কারণ 30 গুণ বেশি ডিএইচএ থাকে এবং সায়ালিক অ্যাসিড, যেটা বুদ্ধির বিকাশে সাহায্য করে, সেটা প্রচুর পরিমাণে মায়ের বুকের দুধে থাকে, যেটা ফর্মুলা মিল্ক বা কাউ মিল্কে থাকে না। আর মায়ের দিকে লাভ হলো, আমরা জানি অক্সিটোসিন হরমোন, যেটা মায়ের পোস্টপার্টাম হেমারেজ কমায়, সেই একটা লাভ আমরা মায়ের দিক থেকেও পাবো যদি এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং হয়। মানে একেবারে যেটাকে বলা যায় যে এত গুণ, যেটা বলে শেষ করা যায় না মায়ের বুকের দুধের যে গুণগুলো। আমার মনে হয় আমাদের যে আলোচনায় উঠে আসলো, সেটা আমাদের ডাক্তার ম্যাডাম খুব সুন্দর করে আমাদের বুঝিয়ে দিলেন। তাতে অনেকগুলো বিষয় আসলো, কিন্তু মূল যে বিষয়গুলো যেটা আসলো, এক হলো রোগ প্রতিরোধ ক্ষমতা, আর একটা হলো শিশুর বিকাশ, আর একটা হলো কি মানে তার যে পুষ্টিগুণ খাবারের, এই সমস্তটা আসলো। এবং আপনি মানে খুব সুন্দর করে এটাও বলে দিলেন যে রোগ প্রতিরোধ ক্ষমতা যেগুলো বৈশিষ্ট্য, সেগুলো আমরা খুব সুন্দরভাবে ম্যাডামের কথা থেকে জানলাম। এই আলোচনাতেই আরেকটুখানি এগিয়ে গিয়ে যেটা বলছি, যে আজকাল জীবনযাত্রার চাহিদা মেনে সব মায়ের পক্ষে যেটা সম্ভব হচ্ছে না, যে সবসময় বুকের দুধ খাওয়ানো সম্ভব হচ্ছে না, সেক্ষেত্রে অনেকেই আমরা বোতলের যে দুধ সেইগুলোর উপরে নির্ভরশীল হচ্ছি, এবং তাতে আমরা হয়তো অনেক রকমের সাইড এফেক্টও আছে। সেটা আমরা কিভাবে বুঝবো? এটা একটা মানে এই যে বোতলের দুধ আর মায়ের যে বুকের দুধ, সেটার মধ্যে পার্থক্যটা কোথায়, এবং এটা ঠিক বিশেষত্বটা কোথায় মায়ের বুকের দুধে? তাহলে যদি শুরু থেকেই আমরা বলি, মায়ের যখন বাচ্চা হওয়ার পরেই, মানে প্রথম 3-4 দিন যে ঘন হলুদ দুধটা বেরোয়, তাকে আমরা কি বলি? কলেস্ট্রাম বলি। এবং কলেস্ট্রাম কিন্তু শিশুর প্রথম টিকা, কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিবডি থাকে, ইমিউন কম্পিটেন্ট সেলস থাকে, তাছাড়া প্রচুর পরিমাণে ভিটামিন A, D, E, K এগুলো থাকে আর কি। তো বাচ্চার জন্মলগ্নে, বাচ্চার প্রথম দিন বাচ্চার যদি স্টমাকের মানে পাকস্থলীর আয়তন আমরা দেখি, সেটা একটা চেরির সাইজে 5 to 7 ml, আর কোলেস্ট্রাম বেরোয় 30 থেকে 100 মানে 100 ml আর কি পার ডে। তাহলে মা যতই ব্যস্ত থাকুন না কেন, যদি এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, অন ডিমান্ড ব্রেস্ট ফিডিং হয়, তাহলে কিন্তু বাচ্চার দুধের পরিমাণের চাহিদার কোনো মানে স্বল্পতা হবে না আর কি। এরপরে কোলেস্ট্রামের পরে আমরা বলি ট্রানজিশন মিল্ক। 3-4 দিন কোলেস্ট্রামের পরে 14 দিন অবধি ট্রানজিশন মিল্ক হয়। তখন কি হয়? ইমিউনোগ্লোবুলিনের পরিমাণটা একটু কমতে থাকে, আর বাচ্চার যেহেতু শারীরিক চাহিদা বাড়ছে, ফ্যাট আর
সুগারের পরিমাণটা বাড়তে থাকে। এই সময় বাচ্চার স্টমাকের আয়তন একটা ওয়ালনাটের মতো, মানে ওই যেরকম আখরোটের মতো, হ্যাঁ। আর তারপরে 7 দিনের মাথায় বাচ্চার স্টমাকের ভলিউম হয় 25 ml, মানে একটা অ্যাপ্রিকটের আয়তনে। আর এই সময় 500 থেকে 700 কিন্তু ml পার ডে মায়ের বুকের দুধ তৈরি হতে শুরু করে। একটা অ্যাভারেজ ইন্ডিয়ান মা সে 700 থেকে 800 ml বুকের দুধ প্রতিদিন তার তৈরি হয়, যেটা টুইন বেবির জন্য সাফিসিয়েন্ট আর কি। তাতে বাচ্চার কোনো পরিমাণের কোনো স্বল্পতা হওয়ার কোনো কারণ দেখি না। এবং 1 মাস বয়সে বাচ্চার স্টমাকের আয়তন হচ্ছে একটা ডিমের পরিমাণের। সুতরাং ব্যস্ততা যাই হোক না কেন, সেই এডুকেশনটা থাকা উচিত, মায়ের মধ্যে সেই শিক্ষাটা থাকা উচিত যে বাচ্চার দুধই তার শিশুর জন্য সর্বোত্তম এবং তার থেকে ভালো কিছু হয় না। এই মানসিক চাহিদাটা যদি থাকে, তাহলে মা কিন্তু আর কোনো কিছুকেই প্রায়োরিটি দেবে না, মায়ের কাছে ব্রেস্ট ফিডিংটাই কিন্তু প্রায়োরিটি হবে। ম্যাডামের এই আলোচনাতে যেটা মনে হয় সবচেয়ে যে গুরুত্বপূর্ণ দিকটা উঠে এলো, যে একটা শিশুর ক্ষেত্রে প্রথম রোগ প্রতিরোধ টিকা বোধহয় মায়ের বুকের দুধ। যেখানে ম্যাডাম কোলেস্ট্রমের কথা বললেন, যে হলুদ দুধটা, আমি একটু ম্যাডামকে অনুরোধ করব যে এই হলুদ দুধটার বিশেষত্বটা যদি একটুখানি আমাদের আরো বেশি করে দেন, এটা একটু আরো আসছে, আপনি বলুন। এই হলুদ দুধটাই বললাম, এতে প্রচুর রোগ প্রতিরোধক জিনিস থাকে, যেমন অ্যান্টিবডি থাকে, ইমিউন কম্পিটেন্ট সেলস থাকে এবং প্রচুর পরিমাণে ভিটামিন এ, ডি, ই, কে এগুলো থাকে আর কি, যেটা কিন্তু বাইরের ফর্মুলাতে নেই। এবং ফর্মুলা দুধ কখনোই মায়ের বিকল্প নয়, কারণ মায়ের দুধ সবসময় মায়ের কোষ থেকে তৈরি হচ্ছে, সুতরাং সবসময় পরিষ্কার এবং নিরাপদ। সেটাকে তৈরি করার কোনো ব্যাপার নেই, সেটা সঠিক তাপমাত্রায় আছে, ঠিক আছে, গরম করতে হবে না বা ঠান্ডা করতে হবে না, সেটা সহজে হজম হবে। এবং যেহেতু অ্যান্টিবডি এবং ইমিউনোগ্লোবুলিন প্রচুর পরিমাণে থাকে, বাচ্চার রোগ প্রতিরোধক ক্ষমতাও ভালো হবে। উল্টো দিকে যদি ফর্মুলা দুধের কথা আমরা দেখি, তাহলে কি হবে, সেটা বাটি ফোটাতে হবে, বটল ফোটাতে হবে, আর্টিফিশিয়াল যে টিট আছে, নিপল আছে, সেটাকে ফোটাতে হবে, এবং সেটা হাতে করে গোলার ব্যাপার আছে, দুধটা তৈরি করার ব্যাপার আছে, এবং সঠিক মাত্রায় সঠিক ডাইলিউশনে তৈরি করারও ব্যাপার আছে। সুতরাং সংক্রমণ হওয়ার চান্স কিন্তু খুব বেশি, এবং তাতে বাচ্চা ডায়রিয়া হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। এবং মায়ের যে ইমিউনোগ্লোবুলিন, সেগুলো তার ফর্মুলা ফিডে পাওয়া যাবে না, সুতরাং রোগ প্রতিরোধক ক্ষমতাও কিন্তু বাচ্চার মধ্যে সেইভাবে হবে না আর কি। আর আমাদের যে সোশিও ইকোনমিক স্ট্যাটাস, তাতে সঠিক পরিমাণে সঠিক ডাইলিউশনে যদি বাচ্চার দুধ তৈরি করতে হয়, যে পরিমাণ খরচ হয়, সেটা কিন্তু আমাদের বহু পরিবারেরই সেই সামর্থ্য নেই আর কি। সেই দিকটা দেখতে গেলেও মায়ের বুকের দুধই কিন্তু সবচেয়ে সেরা। একদমই ম্যাডাম যেটা কথা উঠে আসলো, যে আমরা বললাম যে একটা প্রথম প্রতিষেধক, এবং তার সঙ্গে বাচ্চার যে পেটের সাইজ ম্যাডাম বললেন, তাতে কিন্তু যে আমরা সাধারণত যেগুলো মায়েদের কাছ থেকে শুনে আসি, যে বাচ্চার কিছুতেই পেট ভরছে না, এটা কোনো রকম ভাবেই হতে পারে না। কারণ একেবারেই ছোট, প্রথমে একটা চেরির মতন, তারপরে একটা আখরোটের মতন, তারপরে একটা অ্যাপ্রিকটের মতন, তো এবং সবশেষে গিয়ে উনি বললেন যে একটা ডিমের মতন 1 মাস বয়সে। তাহলে সেক্ষেত্রে বাচ্চার পেট ভরবে না, এই অজুহাতে অনেকেই বাচ্চার যে বুকের দুধ খাওয়াতে চান না, সেটা আমরা দেখি, এবং সেটা মনে হয় একেবারে যথাযথ নয়। তো এটা আমরা যখন আমরা ফিল্ডে যাই, সেটা আমরা ভীষণ রকমের দেখি যে মায়েরা বলছেন বাচ্চার বুকে বাচ্চার পর্যাপ্ত দুধ হচ্ছে না, মায়ের বুক থেকে বাচ্চার পর্যাপ্ত দুধ বাচ্চা পাচ্ছে না, সেই কারণে তারা বিভিন্ন রকমের বোতলের যে দুধ তাদের দিকে ঝুঁকছে। হ্যাঁ, এইটার কারণ কি, কি সমস্যা হলে এরকম হতে পারে, আর সেক্ষেত্রে মায়েদের কি করণীয় তখন? তাহলে বুকের দুধ তৈরির বিজ্ঞানটা একটু আমাদের আগে জানতে হয়, ঠিক আছে। এতে মায়ের দুটো রিফ্লেক্স কাজ করে, এবং রিফ্লেক্স মানে প্রতিবর্ত ক্রিয়া আর কি, আর বাচ্চার দুটো রিফ্লেক্স কাজ করে। আমরা দেখেছি, আমরা তো এখন দক্ষিণ চব্বিশ পরগনায় আপনারা জানেন যে আমরা ফিজিওলজিক্যাল বার্থ করি, নর্মাল ডেলিভারির উপর জোর দিই। শুধুমাত্র নর্মাল ডেলিভারি নয়, যদি সিজারিয়ান ডেলিভারিও হয় এবং সেটা যদি স্পাইনাল অ্যানেস্থেসিয়াতে হয়, তাহলে আমরা বাচ্চা যেই মায়ের পেট থেকে ডেলিভারি হচ্ছে, তখনই কিন্তু আমরা বাচ্চাকে মায়ের বুকের উপরে দিয়ে দিই, এবং মায়ের সঙ্গে বাচ্চার স্কিন টু স্কিন কন্ট্যাক্ট, মায়ের ছায়া গায়ে গায়ে, এটা আমরা শুরু করি। এবং এই পদ্ধতিটা একদম টানা 1 ঘন্টা
কম করে আর কি। যদি ডেলিভারি লেবার রুমে আর কি সেরকম বিজি ব্যস্ততা না থাকে, তাহলে আমরা 1.5 ঘন্টা দেওয়ার চেষ্টা করি। এর উপকারিতা হচ্ছে ওই 1 ঘন্টার মধ্যেই কিন্তু বাচ্চার ব্রেস্ট ফিডিংটা এস্টাবলিশড হয়ে যায়। এবং আমরা সুন্দরভাবে দেখতে পাই যে এই বাচ্চাকে মায়ের বুকের উপর দেওয়া হলো, ঠিক মায়ের গন্ধ শুকে মায়ের নিপলটা খুঁজে বাচ্চা চলে যায় এবং সেটাকে সাক করতে প্রথমে রুটিং রিফ্লেক্স হয়, তারপর সাকলিং রিফ্লেক্স হয়। বাচ্চার এই দুটো রিফ্লেক্স, বাচ্চা যেই মায়ের নিপল সাক করবে সেই সময় মায়ের দুটো রিফ্লেক্স চালু হয়ে যায়। একটা হচ্ছে প্রোল্যাকটিন রিফ্লেক্স, যেটা মায়ের বুকের দুধ উৎপন্ন করতে সাহায্য করে। বেবি যেই মায়ের নিপল সাক করে তখন আমাদের যে মায়ের যে অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড আছে সেখান থেকে প্রোল্যাকটিন হরমোন বেরোয় এবং মিল্ক সিক্রিশন শুরু হয়ে যায়। আর একটা হরমোন হচ্ছে অক্সিটোসিন হরমোন। বাচ্চা যেই মায়ের নিপল সাক করে তখন আমাদের পিটুইটারির পিছন দিক থেকে, পোস্টেরিয়র পিটুইটারি থেকে অক্সিটোসিন হরমোন বেরোয় এবং সেটা মিল্ক সিক্রিশনে সাহায্য করে। এখন এই অক্সিটোসিন, যেটাকে আমরা লাভ হরমোন বলি, এটা কিন্তু বেশ কিছু জিনিসের উপর নির্ভর করে। যেমন স্ট্রেস, যদি মা বেশি অ্যাংজাইটিতে থাকে বা স্ট্রেসে থাকে তাহলে কিন্তু এই অক্সিটোসিন হরমোনটা কম সিক্রিশন হয়। সুতরাং আমরা লেবার রুমের পরিবেশটাকে এমন রাখি যাতে মায়ের কোনো রকম মানসিক চাপ, অবসাদ এগুলো না থাকে। সেই জন্য আমরা একদম লেবার রুমে বার্থ কম্পেনিয়ন দিই, মানে মায়েরই খুব কাছের কোনো মহিলা মায়ের সঙ্গে থাকেন, হ্যাঁ, যাতে অ্যাংশাস না হন আর কি। মায়ের ঠিক করে হাইড্রেশন, আমরা লেবার রুমে কিন্তু আমরা জল, ওআরএস, ক্লিয়ার লিকুইড যেগুলো সেগুলো অ্যালাউ করি। আমরা লেবার রুমে রবীন্দ্রসঙ্গীত, হালকা রবীন্দ্রসঙ্গীত বাজাই যাতে মায়ের অ্যাংজাইটি দূর হয়। তাছাড়া আলো, যেটা অক্সিটোসিন ডিম, যখন আলোটাকে একটু কমিয়ে দেওয়া হয় তখন কিন্তু অক্সিটোসিন খুব ভালো বেরোয়। সুতরাং আমরা লেবার রুম বা ওটিতে সম্ভব হয় না, ওটিতে স্পটলাইট লাগা, একটু আলোর বেশি প্রয়োজনীয়তা হয়। লেবার রুমে কিন্তু আমরা এই সহায়ক পরিবেশটা তৈরি করি যাতে প্রথম 1 ঘন্টার মধ্যেই মা এই ব্রেস্ট ফিডিংটা শুরু করে দিতে পারেন আর কি। এই 1 ঘন্টার মধ্যে যদি এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং আমি এস্টাবলিশ করে দিতে পারি তাহলে কিন্তু এই দুধ হয় না বা দুধ কম হচ্ছে এই সমস্যাগুলো থাকে না। তা সত্ত্বেও হতে পারে যদি বাড়ির লোক বটল ফিডিং করায়, ঠিক আছে, মা হয়তো কোনোভাবে ভাবছেন যে আমার বুকের দুধ কম হচ্ছে, সেই অ্যাংজাইটিতেও হয়তো অনেক সময় বুকের দুধ কম হয় আর কি, বটল ফিডিং করে, সাপ্লিমেন্ট কিছু দেওয়া হচ্ছে বাচ্চার, ওই তো স্টমাকের আয়তন তো ওইটা বললাম, ঠিক আছে, সেই সাপ্লিমেন্টেই হয়তো বাচ্চার পেট ভরে যাচ্ছে, সুতরাং আর সেইভাবে সাক করছে না বাচ্চা, ঠিক আছে। মা হয়তো রাতের বেলা খাওয়াচ্ছে না, ল্যাক অফ নাইট ফিডিং, ঠিক আছে, আর ইনঅ্যাডিকুয়েট ব্রেস্ট এমটিং হচ্ছে হয়তো আমরা। এবং একটা কথা মনে পড়লো পিয়ালি, প্রকৃতি তার এমনই তার নিয়ম আর কি, প্রিটার্ম বাচ্চার জন্য কিন্তু প্রকৃতি আলাদা করে বেশি ইমিউনোগ্লোবুলিন, বেশি সোডিয়াম, বেশি প্রোটিন, বেশি ফ্যাট দেওয়া দুধ তৈরি করে যাতে সেই বাচ্চার চাহিদা অনুযায়ী তৈরি হয়। আর ম্যাচিওর যে মিল্ক আর কি, সেটার দুটো পার্ট থাকে, একটা হচ্ছে ফোর মিল্ক, একটা হচ্ছে হাইন্ড মিল্ক। ফোর মিল্ক হচ্ছে, আমরা যদি উদাহরণ দিই, মানে আমরা যখন সন্ধ্যাবেলায় খুব খেলে ধুলে বাচ্চারা ফেরে তখন আমরা কি করি, একটু গ্লুকোজের জল দিই, তাই তো। তার মানে শুরুতে কি লাগবে, জাস্ট তক্ষুনি হাঙ্গারটাকে মেটানোর জন্য আর এনার্জির জন্য আমাকে পাতলা, যেটা বেশি সুগার আছে সেই রকম একটা দুধের প্রয়োজন আর কি। ফোর মিল্ক যেটা আর কি, সেইটাতে কি থাকে, সেটাতে সুগারের পরিমাণ বেশি, আর হাইন্ড মিল্ক যেটা, সেটাতে ফ্যাটের পরিমাণ বেশি, যেটা স্যাটাইটি দেবে আর কি, ঠিক আছে। প্রকৃতি এইভাবেই তৈরি করেছে আর কি। সুতরাং মা যখন ব্রেস্ট ফিডিং করাবে তখন একদিকের ব্রেস্ট পুরোটাই খাওয়াবে, কারণ শুধুমাত্র ফোর মিল্ক নিলে কি হলো, শুধুমাত্র এনার্জি গেল, একটু প্রোটিন গেল, কিন্তু সেই স্যাটাইটিটা এলো না, ঠিক আছে। আবার যখন বাচ্চা পরের বার খাবে তখন অন্য ব্রেস্টটা খাবে, সেইভাবে কিন্তু মাকে আমাদেরকে শিক্ষিত করতে হবে আর কি। আর সঠিক অ্যাটাচমেন্ট, বাচ্চার মায়ের সঙ্গে বাচ্চার পজিশন, খুব ভালো সাপোর্ট দিয়ে মাকে বসতে হবে ব্রেস্ট ফিডিং এর জন্য। মা একদম খুব প্রশান্তির সাথে, মানসিক শান্তির সাথে ব্রেস্ট ফিডিং করাবে, সেটা একটা নিয়ম। আর অ্যাটাচমেন্টের আমরা জানি কয়েকটা চিহ্ন আছে, মুখ ভালো করে খোলা থাকবে, বাচ্চার মুখটা ওয়াইড ওপেন থাকবে, যাতে মায়ের নিপিল এবং এরিওলা, মানে কালো অংশটা, নিপিলের চারপাশে যে স্তনের কালো অংশটা, সেটা বেশিরভাগটাই মায়ের বুকের মধ্যে থাকবে, এবং বাচ্চার চিনটা আর কি মায়ের বুকের সঙ্গে লেগে থাকবে, আর নিচের ঠোঁটটা বাইরের দিকে থাকবে, এবং বাচ্চা খুব ধীরে ধীরে সাক করবে, তারপরে যেটুকু সাক করলো সেটুকু গেলার জন্য কিছুটা পজ দেবে, কিছুটা থামবে আর কি। আমরা বলি সাক সাক সাক,
অ্যান্ড সোয়ালো। ঠিক আছে, এইভাবে খাবে এবং বাচ্চার কিন্তু পেট ভরলে বাচ্চা ঘুমিয়ে পড়বে। ঠিক আছে, সুতরাং আমাদের করণীয় হবে মাকে সেইভাবেই বোঝাতে হবে যে শিশুকে বারবার খাওয়াতে হবে, ভুল পজিশন যেন না হয়, মায়ের যেন কোনো রকমের স্ট্রেস না হয়, তাহলেই বুকের দুধ ঠিক থাকবে। আর সঠিক পজিশন বজায় রাখা, মাকে বিশ্রাম এবং পুষ্টিকর খাবার, এই জিনিসগুলো কিন্তু খুব উপকারী। আমরা নর্মাল ডেলিভারির পরে লেবার রুমেই কি করেছি, ওই যেটা কোমর চেয়ার আমরা বলি, বাড়িতে আমাদের বয়স্ক লোক যারা থাকেন তাদের ওই বসার জায়গাটা একটুখানি কোমরের মতো কাটা থাকে, তার নিচে থেকে আমরা ইনফ্রারেড আলো দিই, তাতে 15-20 মিনিট করে মাদেরকে বসানো হয় এবং ওটা সিজ বাতের মতো কাজ করে। ঠিক আছে, তাতে পেরিনিয়ামটা হিল হয় এবং মায়ের বসার কোনো অসুবিধা থাকে না এবং মারা খুব আনন্দের সঙ্গে, মারা নিজেরাই লাইন মেনটেন করে 15 মিনিট পরে কে বসবেন আর কি, পোস্টপার্টাম ওয়ার্ডে, পোস্টনেটাল ওয়ার্ডে আর কি। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা ব্রেস্ট ফিডিং যাতে সঠিকভাবে হয় এবং ঠিকভাবে মায়েরা করাতে পারেন সেরকম চেষ্টা করছি। মানে ম্যাডামের মাধ্যমে আমরা দারুণ কতগুলো ইনফরমেশন পেলাম। তার মধ্যে যেটা মনে হয় খুব গুরুত্বপূর্ণ, যে প্রসবের সময় মায়ের প্রশান্তি, মা যাতে খুব সুন্দর মানে রিল্যাক্স ভাবে খুব ভালো মুডে সন্তানকে পৃথিবীতে আনতে পারে সেইটা। আর আরো একটা উনি কথা যেটা বলছিলেন যে মায়েদের যে ব্যবস্থাটা আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা হাসপাতালগুলোতে যে ব্যবস্থাগুলো মায়েদের জন্য করা হয়েছে, সেটা অবশ্যই মা এবং শিশুর বিকাশের জন্য সেটা একটা মনে হয় শোনাটা খুব ভালো একটা অভিজ্ঞতা। তো আপনাদেরকে শুভেচ্ছা অবশ্যই যে এরকম একটা প্রোগ্রাম মায়েদের জন্য দেওয়ার জন্য। অবশ্যই আমাদের এই চেষ্টাটাই মনে হয় শেষ পর্যন্ত থেকে যাবে এবং আশা করা যায় যে এই চেষ্টার জন্য মা এবং বাচ্চা দুজনের ক্ষেত্রেই খুব ভালো একটা অভিজ্ঞতা দেবে। আচ্ছা, আমরা এক ধরনের সমস্যার কথা শুনলাম, যেটা আপনি বললেন যে অনেক সময় হয়তো মা এমন ভাবে বাচ্চাকে পজিশনে এমন ভাবে দুধ খাওয়াচ্ছে যে বাচ্চা হয়তো সেটা ভালোভাবে টানতে পারছে না, এটা আপনি বললেন। সেক্ষেত্রে কিরকম বাচ্চার মুখটা কোথায় খোলা থাকবে, কিরকম অবস্থান হবে, সেটাও আপনি সুন্দর করে বললেন। একটু যদি অন্য সমস্যা যেগুলো, যেন আমরা শুনি যে অনেক সময় যে দুধ জমে যায়, সেক্ষেত্রে মায়েরও একটা খুব ব্যথা যন্ত্রণার মধ্যে দিয়ে কাটাতে হয়, এই সমস্যাটা নিয়ে যদি আমাদের বলেন। হ্যাঁ, অনেক মাই এরকম ধরনের সমস্যার সম্মুখীন হন। প্রথমেই আমরা অ্যান্টিনেটাল পিরিয়ডেই মায়ের ইনভার্টেড নিপিল আছে কিনা সেটা দেখে নিই। মানে নিপিলের মুখটা ভিতর দিকে থাকলে বাচ্চা সাক করতে পারবে না এবং বুকের দুধ জমে কিন্তু সেখানে ফোড়া অবধি হতে পারে ইনফেকশন হয়ে। সুতরাং অ্যান্টিনেটাল পিরিয়ডেই আমাদের করণীয় হচ্ছে মায়ের ইনভার্টেড নিপিল আছে কিনা, এবং বা ডেলিভারির আগে আগেই কিন্তু আমরা কি করি, নিপিল প্রিপেয়ার করি যাতে ইনভার্টেড নিপিল থেকে মায়ের নিপিলটা বাইরের দিকে বেরোয় এবং বাচ্চা সাক করতে সমর্থ হয়। এছাড়া মায়ের নিপলে ক্র্যাক থাকতে পারে, সোর থাকতে পারে। ঠিক আছে, সে কারণে কি হবে, বাচ্চা যখন সাক করবে মায়ের ব্যথা হবে এবং সেখানে ইনহিবিট হবে, মা ঠিক করে বুকের দুধ খাওয়াতে পারবেন না। সুতরাং ফাটা নিপিল এবং সোর নিপিল সেগুলো কিন্তু ঠিক করাটা বাঞ্ছনীয়। এবং ওই সোর নিপিল থেকে ইনফেকশন ভিতরে গিয়ে কি হতে পারে, মায়ের স্তনে ব্রেস্ট অ্যাবসেস হতে পারে, দুধ জমে গিয়ে ব্রেস্ট অ্যাবসেস হতে পারে। সুতরাং ওই একই কথা বলবো, বারবার খাওয়ানো, বারবার খাওয়ালে আর বুকের দুধ জমবে না এবং তার ফলে ইনফেকশনের চান্সও কম থাকবে। আর মায়ের যেটা হাইজিন আর কি, দিনে ভালো করে চান করা, সাবান মেখে চান করা, প্রত্যেকবার ধোয়া বা সাবান মাখার দরকার নেই, কিন্তু সেগুলো প্রয়োজনীয় আর কি, নিজের ব্যক্তিগত পার্সোনাল হাইজিন যেটা, সেটাও ঠিক রাখাটা প্রয়োজন আর কি। তো এই ক্ষেত্রে আমাদের পোস্টনেটাল ভিজিটে যখন আশা এবং এএনএমরা যাচ্ছেন তখন কিন্তু তারা সাহায্য করেন, যে এবং তাদের যে চেকলিস্ট আছে তাতে কিন্তু এই ব্রেস্ট এনগর্জমেন্ট আছে কিনা, বুকে ব্যথা হচ্ছে কিনা, বুকে মানে অন ডিমান্ড খাওয়াতে পারছে কিনা, এই জিনিসগুলো কিন্তু তারা দেখিয়ে দেন এবং সাহায্য করেন আর কি। ঠিক আছে। আচ্ছা, আমি এখানে একটা প্রশ্ন করতে চাই, যেটা যে কথাটা বেশ আমাদের আলোচনার মধ্যে 2-3 বার এসেছে, সেটা হলো অন ডিমান্ড। অন ডিমান্ড খাওয়ানো, হ্যাঁ, এটা একটু ম্যাডাম একটু যদি পরিষ্কার করে বলে দেন যে অন ডিমান্ড খাওয়ানোটা ঠিক কি, কারণ অনেক নতুন মা থাকে। হ্যাঁ, অন ডিমান্ড মানে হচ্ছে ঘড়ি ধরে খাওয়ানোর দরকার নেই, বাচ্চা যখন কাঁদবে খিদেতে আর কি তখনই খাওয়ানো। এবং বুকের দুধ যে মানে ঘড়ি ধরে যেহেতু খাওয়ানো হচ্ছে না, অন ডিমান্ডের কথা বলছি, কি করে বুঝবো যে অন ডিমান্ড খাওয়ানোটা ঠিক আছে কিনা? যে বাচ্চা যদি বুকের দুধ খাওয়ার পর
2 ঘন্টা খুব ভালো, 2-3 ঘন্টা ভালো করে ঘুমোয়, তাহলে আমরা বুঝবো বাচ্চার পেট ভরেছে এবং বাচ্চার পুষ্টি ঠিক আছে আর কি। বাচ্চা যদি 24 ঘন্টার মধ্যে 6 থেকে 8 বার ইউরিন পাস করে, মূত্রত্যাগ করে, তাহলে আমরা জানবো বাচ্চার খাওয়ানো ঠিক আছে। আর বাচ্চা যদি 24 ঘন্টার মধ্যে 4 থেকে 6 বার গোল্ডেন ইয়েলো স্টুল পাস করে, তাহলে আমরা বুঝবো বাচ্চার বুকের দুধ খাওয়ানো ঠিক আছে আর কি। এই জিনিসগুলো কয়েকটা জিনিস অন ডিমান্ড, মানে কিন্তু বাচ্চা রাতের বেলাতেও নাইট ফিডিংও করাতে হবে আর কি। একদমই। আচ্ছা, আমরা অনেকটা আলোচনা শুনলাম, এবারে যেটা বলবো, যেটা আমাদের আলোচনাতে এর আগেও এসছে, বারবার ঘুরে আসছে, সেটা হলো বিভিন্ন রকমের আমরা জলের কথা শুনতে পারি, যে এরকম বাচ্চার বয়স্ক, বাড়ির বয়স্ক তারা বলেন যে এই গরমে আমরা সবাই জল খাচ্ছি, বাচ্চাটা একটু জল খাবে না? তো আমরা নানান রকমের জল খাওয়ার কথা শুনি। একটা হলো গুড় গোলা জল শুনি, আপনি বললেন যে মুখ মিষ্টির জন্য মধুর শুনি, তারপরে জমজমের জল শুনি, তারপরে বাবার চরণামৃত, বাবার চরণামৃত ধোয়া জল, সেরকম অনেক রকমের জলের কথা আমরা শুনে থাকি এবং সেটা বাচ্চাকে দেওয়াও হয়। তো এইটা কতটা যুক্তিযুক্ত এবং কোথায় গিয়ে এটা শিশুর জন্য কতটা ক্ষতিকারক, যদি একটু আমরা আলোচনা করি। এটা একদমই যুক্তিযুক্ত নয়। মধু, গুড়ের জল, কোনো কিছুই, গ্রাইপ ওয়াটার, কোনো কিছুই ঠিক নয়। কারণ আমি বললাম বুকের দুধের 88% জল আর কি, প্রকৃতি নিজে থেকেই তৈরি করে রেখে দিয়েছে। আমাদের ভাবনা সেখানে নতুন করে ভাবনা ভাবার দরকার নেই আর কি। এবং বাইরে থেকে দেওয়া মানেই আমরা জানি ইনফেকশন, ডায়রিয়া, এবং সেটা আলটিমেটলি শিশুর ক্ষতিই করবে। ঠিক আছে, দেওয়া একদমই উচিত নয়। জন্মের পর শিশুর প্রথম খাবার দুধ হচ্ছে কলেস্ট্রাম, ঠিক আছে, সেটাই প্রথম ভ্যাকসিন আমরা বলি, সেটা দিয়ে জীবনে শুরু করতে হবে। এতক্ষণ আমরা নবজাতককে নিয়ে আমাদের যাবতীয় প্রশ্ন ছিল, এইবার আমরা একটুখানি মায়ের দিকে যাব। আপনি একটা আমরা ইনফরমেশন যেগুলো পেয়েছি সেটা হলো এক বাচ্চাকে বুকের দুধ খাওয়ালে মায়েরও কিন্তু অনেকগুলো বেনিফিট আছে। একটা হলো মা খুব তাড়াতাড়ি সেরে যাওয়া, সেই যে আগের অবস্থায় ফেরাটা সহজ হয়। আর একটা বললেন যে মায়ের সাথে বাচ্চার যে বন্ডিং, যে সম্পর্ক, সেটা খুব সুন্দরভাবে তৈরি হয়। তো আরো একটা বিষয় যেটা আমাদের আসছিল, যে কর্মরত মায়েদের ক্ষেত্রে তাদের হয়তো অনেক সময় সমস্যা হয়, এবং মানে তাদের কিভাবে তারা তাহলে, আপনি বললেন যে বাচ্চার প্রয়োজন এতটাই কম যে বাচ্চাকে বুকের দুধ না খাওয়ানোর জন্য যে আমরা সময় কম পাচ্ছি সেটা কোনো কারণ না। তো সেই দুধটাকে তারা কিভাবে খাওয়াবেন, বা কোনো রকম ভাবে কি সংরক্ষণ করা সম্ভব বাচ্চার বুকের দুধটা? আর তারা এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং তাহলে কিভাবে করাবেন, এটাই আমাদের প্রশ্ন। হ্যাঁ, খুবই সম্ভব। এটা আমরা অনেক কর্মরতা মায়েরাই আমরা করেছি এবং করে থাকি, এবং আমরা শিক্ষাও দিই মাকে, এডুকেটও করি সেইভাবে যে কিভাবে এক্সপ্রেস ব্রেস্ট মিল্ক খাওয়াবে আর কি। ঠিক আছে, এতে এখানে দোকান থেকে, বাইরে থেকে একটা মানে ব্রেস্ট পাম্প কিনে নিতে হয়। ঠিক আছে, সে ব্রেস্ট পাম্পে পাম্প করে আমরা ব্রেস্ট মিল্ক প্রিজার্ভ করতে পারি। তাহলে দুধ এক্সপ্রেস করে রাখা, সেটাকে একটা পরিষ্কার পাত্রে সেটাকে সংরক্ষণ করতে হবে। সেই পাত্র থেকে আবার ফর্মুলা ফিডের মতো যদি আমি ইনফেকশন দিই, তাহলে ইনফেকশন দিয়ে হবে না। পরিষ্কার পাত্রে সংরক্ষণ, এবং বাড়ির লোক যখন শিশুকে খাওয়াবে সে ভালো করে হ্যান্ড হাইজিন মেনটেন করবে, ভালো করে হাত ধোবে, এবং বাটি এবং চামচ সেগুলো যেন পরিষ্কার থাকে, সেই জিনিসগুলো আমাদেরকে দেখতে হবে। এবং রুম টেম্পারেচারে মায়ের দুধ কিন্তু 4 ঘন্টা একদম ঠিকঠাক থাকে, কোনো রকম নষ্ট হয়ে যাওয়ার চান্স নেই। আর রেফ্রিজারেটরে 24 ঘন্টা পর্যন্ত কিন্তু, ফ্রিজে কিন্তু 24 ঘন্টা পর্যন্ত থাকে। এবং আমি পরামর্শ দেবো অফিস যাওয়ার আগে বাচ্চাকে ভালো করে খাইয়ে যাওয়া, তারপর এক্সপ্রেস ব্রেস্ট মিল্ক যতক্ষণ উনি বাইরে আছেন বা কাজ কর্মরত আছেন সে তখন খাওয়ানো, এবং অফিস থেকে ফিরে এসে আবার অ্যাজ ইউজুয়াল চালু করা আর কি। এই জিনিসটা করলে কিন্তু কোনো অসুবিধা হওয়ার কথা নয় আর কি। আর আরেকটা উপকারিতা বলবো আর কি, মায়ের দিকের উপকারিতা, সেটা হচ্ছে এই ল্যাকটেশনাল অ্যামিনোরিয়ার জন্য কিন্তু এটা কন্ট্রাসেপশন, মানে এটা গর্ভনিরোধক। 50% মহিলা কিন্তু মানে গর্ভনিরোধ হয়ে থাকে এই পদ্ধতিতে আর কি, যদি এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং 6 মাস ঠিকঠাক করা হয়, মানে অন ডিম্যান্ড খাওয়ানো, মানে খুব বেশি ডিলে, মানে দুটো ফিডের মধ্যে খুব বেশি ব্যবধান না থাকা, এই জিনিসগুলো যদি আমরা মেনটেন করি তাহলে কিন্তু মায়ের এটা গর্ভনিরোধক হিসেবেও কাজ করে। হ্যাঁ, এবং সেটা দিনে এবং রাতে, মানে
হ্যাঁ, সবসময় রাতেও খাওয়াতে হবে। হ্যাঁ, সবসময় খাওয়াবে, অন ডিমান্ড খাবে আর কি। আচ্ছা, আমরা সন্তানের প্রসব এবং ব্রেস্ট মিল্ক প্রকৃতিগতভাবে খুবই সহজাত একটা বিষয়, সেটা আমরা বুঝলাম। তবে তার মধ্যে থেকেও অনেক সময় আমরা দেখি যে সামাজিক বা পারিবারিক বা শারীরিক নানান সমস্যার জন্য মায়েদের অনেক রকমের সমস্যার সম্মুখীন হতে হয় এবং সহজাতভাবে হয়তো শরীরে দুধ তৈরি হচ্ছে না। সেক্ষেত্রে আমি বলবো যে আমরা মানে পরিবারের ভূমিকাটা কি, সেটা আমার একটা প্রশ্ন। আর একটা বিষয়, পোস্টপার্টাম হিসাবে মায়েদের এক ধরনের ডিপ্রেশন থাকে অনেক সময় অনেকের ক্ষেত্রে। সেক্ষেত্রে একটু মায়েদের পরিবারের ভূমিকা কি একটু যদি আপনি আলোচনা করেন। পরিবারের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের অ্যাডভাইজার ডক্টর অরুণ সিং, তিনি তো আমাদের জেলার বিভিন্ন কাজের সঙ্গে, মানে আমার কাজের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আর কি। স্যারের কাছে আমরা শিখেছি মানে গর্ভাবস্থায় কোনো রকমের স্ট্রেস বা মানসিক যন্ত্রণা কিন্তু মাকে দেওয়া উচিত নয়। উনি বলেন যে যত বকাবকি, যত কটু কথা, যত ঝগড়া, সেগুলো পরে তুলে রেখো, সব পরে করো, কিন্তু গর্ভাবস্থায় মাকে একদমই মন ভালো রাখা, স্ট্রেস মুক্ত রাখা, মানসিক অবসাদ যাতে না থাকে, এই জিনিসগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তো পরিবারের ভূমিকা সেক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। পরিবার যদি সাহায্য করে তাহলে মা কিন্তু ভালো থাকবেন, মানসিকভাবে ভালো থাকবেন, এবং তার ফলে দুধের যে মিল্ক সিক্রিশন বা দুধের যে উৎপাদন সেটাও বাড়বে, এবং বাচ্চারও কিন্তু এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং এ কোনো অসুবিধা হবে না। যেটা পরিবারের করণীয়, মাকে অ্যাডিকুয়েট বিশ্রাম দিতে হবে, কারণ এই সময় মায়ের ফিজিক্যাল যে ডিমান্ড বাচ্চার ল্যাকটেশনের জন্য, বাচ্চাকে বুকের দুধ খাওয়ানোর জন্য অনেকটা বাড়ে। তার সঙ্গে মানে মায়ের পুষ্টি, মায়ের ঠিকমতো জল খাওয়া, সেই জিনিসগুলো দিকে নজর দিতে হবে, এবং মানসিকভাবে মাকে খুব ভালো রাখতে হবে, কারণ আমরা জানি একটা হেলদি মা মানেই সুস্থ মা মানেই সুস্থ শিশু। পরিবারের ভূমিকা যথেষ্ট, মানে সেটা আমরা একদম প্রি কনসেপশন থেকেই চালু করি। আমরা দক্ষিণ চব্বিশ পরগনায় অ্যান্টিনেটাল থেকে শুরু করি না, আমরা প্রি কনসেপশন থেকে শুরু করি, প্রি কনসেপশন কাউন্সিলিং শুরু করি, যেখানে মা এবং মানে মেয়েটা যখন যেটা মা হচ্ছে, ছেলেটিও তো বাবা হচ্ছে, সুতরাং পেরেন্টহুডের দিকে মানে মাদারহুডের থেকেও আমরা জোর দিই পেরেন্টহুডের দিকে আর কি। মানে 50% দায়িত্ব, কিন্তু 50% দায়িত্ব সেই পুরুষটির থাকে একটি সংসারে যখন বাচ্চা আসবে আর কি। তখন থেকে কিন্তু আমরা কাউন্সিলিং করি, মাকে ভালো রাখা, মা কিভাবে খাবেন, কতটা বেশি খাবেন, কিভাবে কখন কখন খাবেন, কিভাবে আয়রন ফলিক অ্যাসিড বা ক্যালসিয়াম কিভাবে নেবেন, কি কি খাবেন না। এবং আমরা দক্ষিণ চব্বিশ পরগনা অ্যান্টিনেটাল কিছু ব্যায়ামও শুরু করেছি, যাতে নর্মাল ডেলিভারি যাতে খুব স্বাভাবিকভাবে হয়, সেই জন্য আর কি। সুতরাং প্রথম থেকেই আমরা পরিবারকে কিন্তু সাথে নিয়ে চলি, এবং সেকেন্ড যে অ্যান্টিনেটাল চেক আপ, তখন থেকে আমরা বার্থ কম্পেনিয়ন তৈরি করে দিই, যাতে তিনি বাড়িতে তার সেই মায়ের খেয়াল রাখতে পারেন আর কি। এই জিনিসগুলো একদম শুরু থেকেই শুরু করা হয় আর কি। এবং এইভাবে থাকলে আমার মনে হয় না যে মায়ের অবসাদও আসবে কিংবা মায়ের ব্রেস্ট ফিডিং এর কোনো সমস্যা হবে। একদমই। আমরা ম্যাডামের থেকে খুবই গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য আমরা অবশ্যই আজকে জানলাম। এবং ম্যাডাম যার কথা বললেন, ডক্টর অরুণ সিং, আমার বলতে ভালো লাগছে যে উনি আমাদের এখানে এই মা এবং শিশুর স্বাস্থ্য নিয়ে প্রায় 3-4 বার আমাদের অনুষ্ঠানে এসেছিলেন এবং আমাদেরকে উনি অনেক রকম ভাবে গাইড করেন। আচ্ছা, আমরা ম্যাডাম একটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা বললো, সেটা হলো সুস্থ মা মানে কিন্তু সুস্থ শিশু। মানে সুস্থ শিশু মানে হলো আমাদের পরবর্তী প্রজন্ম সুস্থ হবে, স্বাভাবিক হবে, এবং এভাবেই আমাদের দেশ এগিয়ে যাবে। আজকের আলোচনা আমরা প্রায় শেষের দিকে। আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো পরিষ্কারভাবে আমরা জানতে পারলাম, সেটা হলো জন্মের 6 মাস পর্যন্ত শিশুর জন্য শুধুমাত্র মায়ের বুকের দুধই যথেষ্ট, কোনো অন্যরকম জল নয়, কারণ জল মায়ের বুকের দুধের মধ্যেই থাকে, আর এতে সমস্ত রকমের প্রয়োজনীয় পুষ্টি উপাদান থাকে। এটি শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সাহায্য করে এবং মা ও শিশুর মধ্যে একটি গভীর মানসিক বন্ধন তৈরি করে। আমরা আমাদের যে নতুন মা, আমাদের এই অনুষ্ঠানটা শুনে আশা করছি যাদের জন্য আমাদের এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম, তাদের জন্য আমাদের যে বার্তা একটা, যে আপনারা সমস্ত রকমের ভুল ধারণা, দ্বিধা, এগুলো ত্যাগ করে আত্মবিশ্বাসের সঙ্গে শিশুকে বুকের দুধ খাওয়ান। যদি কোনো সমস্যা বা প্রশ্ন থাকে, আপনারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন, বা আপনাদের পার্শ্ববর্তী যে ইউপিএসসি তে আশা বা এনএম দিদিরা যদি থাকেন, তাদের সঙ্গে কথা বলুন।
কিন্তু আপনারা অবশ্যই এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করান। আর এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো যদি আপনি মনে করেন যে মানুষের কাছে পৌঁছে দিতে হবে, তাহলে অবশ্যই আমাদের অনুষ্ঠান শেয়ার করতে পারেন। আজকে আমাদের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। আবার সামনের সপ্তাহে উপস্থিত থাকবো স্বাস্থ্যক্ষেত্রে জ্বলন্ত কোনো সমস্যা নিয়ে। ম্যাডাম, আপনাকে অনেক ধন্যবাদ। নমস্কার। ধন্যবাদ। এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং কিন্তু শিশুর জীবনের সেরা শুরু, সেটা মনে করে আমাদেরকে চলতে হবে ভবিষ্যৎ প্রজন্মকে আরো সুস্থ এবং সবল করতে। ধন্যবাদ সবাইকে। নমস্কার।